আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উন্নয়নের চাকাকে আরো গতিশীল করতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধন। বেগম জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ ফখরুলের। চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে বিএনপি ভুল রাজনীতি করছে মন্তব্য কাদেরের। চকবাজারে দগ্ধ আরো দুজনের মৃত্যু। পুরনো ঢাকা থেকে রাসায়নিক কারখানা সরাতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, হাইকোর্টের রুল। শেষ মুহূর্তে উত্তর সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ডাকসু নির্বাচনের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। পাকিস্তানের একাধিক জঙ্গি আস্তানায় বিমান হামলায় ৩০০ জঙ্গি নিহতের দাবি ভারতের। হতাহতের কথা অস্বীকার পাকিস্তানের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উন্নয়নের চাকাকে আরো গতিশীল করতে প্রবাসীদের নিজ নিজ গ্রামে নতুন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বে প্রায় ৩০টি দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীরা মিলেছিলেন এক ছাদের নিচে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ফার্স্ট কনভেনশন অফ এনআরবি ইঞ্জিনিয়ার্স উপলক্ষেই তাদের এই মিলন মেলা অনুষ্ঠানে তুলে ধরা হয় প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সেতু বন্ধনের চিত্র। প্রকৌশলীদের এ সম্মেলনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫-এর ১৫ আগস্টের পর দেশের কোনো উন্নয়ন হয়নি বলে অনেক বাংলাদেশি পাড়ি জমান বিদেশে। সেই প্রবাসীদের হাত ধরেই দেশকে আরও এগিয়ে নেবার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের অর্জিত অর্থ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে, কাজেই সেদিক থেকে আমরা সবসময় প্রবাসীদের সম্মানের চোখে দেখি। কাজে বাংলাদেশের উন্নয়নটাকে শুধু আমরা শহর ভিত্তিক বা রাজধানী ভিত্তিক না, আমরা পুরো গ্রাম ভিত্তিক উন্নয়ন করতে চাই। কাজে আজকে যারা আপনারা বিদেশ থেকে এসেছেন, বাংলাদেশের কোনো না কোনো গ্রামেই আপনাদের বাড়ি ঘর, সেখানে আপনাদের শিকড় রয়ে গেছে। সেই শিকড়ের সন্ধান করে যার যার অঞ্চলেও কীভাবে উন্নয়ন করতে পারেন, আমি আপনাদের কাছে সে অনুরোধও করব যে আপনারা সেদিকটাও একটু বিশেষভাবে নজর দেবেন। অনাবাদি জমি কাজে লাগানোর পাশাপাশি নদী রক্ষায় সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, আর আমার কৃষি জমি রক্ষা করতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের কৃষি উৎপাদন অর্থাৎ খাদ্য চাহিদা যাতে পূরণ হয় তার জন্য আমরা ব্যাপক ব্যবস্থা নিয়েছি। বাংলাদেশ শুধু বাংলাদেশ না, সাথে আমাদের প্রতিবেশী দেশের সাথে আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে দিচ্ছি, যাতে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলির সেখানেও একটা বিশাল মার্কেট রয়ে গেছে, সেটাও যেন আমরা কাজে লাগাতে পারি, সেই দিকে দৃষ্টি রেখেই আমরা কাজ করে যাচ্ছি। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি বাংলাদেশ। অর্থনৈতিক উন্নয়নের এই অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করছেও বলে জানান শেখ হাসিনা। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ। তিনি আরও বলেন, কাল বিলম্ব না করে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, নইলে তার কোনো ক্ষতি হলে দায় সরকারকে নিতে হবে। প্রয়োজনে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যয় বিএনপি বহন করবে বলে জানান মির্জা ফখরুল। কারাবন্দী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানাতেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা এমন পর্যায়ে গেছে যে তিনি আর এখন হাঁটাচলা করতে পারছেন না। বাম বাহু ও বাম পায়ে ও কবজিতে ব্যথা অনেক বেশি বেড়েছে, ফলে কারো সাহায্য ছাড়া তিনি এখন দাঁড়াতে কিংবা চলতে পারছেন না। গত 3.5 মাসে তার হৃদরোগ, ডায়াবেটিস, লিভার কিংবা কিডনির কোনো পরীক্ষা করা হয়নি। যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, সেই বোর্ড 3.5 মাস পরে গত পরশু আদালতের নির্দেশে তাকে দেখতে গিয়েছে। তারা পরীক্ষা করতে গিয়ে দেখে তারা বিস্মিত হয়েছেন যে গত 3.5 মাসের উপর সময়ও তার কোনো রকম রক্ত পরীক্ষা করা হয়নি, তার ব্লাড সুগার পরীক্ষা করা হয়নি, তার কোনো এক্সরে করা হয়নি এবং তার ব্লাড প্রেশার মাপা হয়নি, অর্থাৎ তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি। কাল বিলম্ব না করে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা ও মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। আমরা নিশ্চিত যথাসময়ে তার চিকিৎসা
এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার ফলে দেশনেত্রীর স্বাস্থ্যের যে অবনতি ঘটনার মাধ্যমে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে এবং এটা কোনো কাল বিলম্ব করা যাবে না। এই কাল বিলম্ব করলে এবং দেশনেত্রীর যদি কোনো ক্ষতি হয় তার সমস্ত দায়িত্ব কিন্তু এই সরকারকে গ্রহণ করতে হবে যে আমরা তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি আছি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি রাজনৈতিক কালার দিতে ব্যস্ত বিএনপি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি ভুল রাজনীতি করছে বলে মনে করেন তিনি। ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন নিয়ে বক্তব্য দেওয়ার আগে বিএনপি মহাসচিবের উচিত সেই সময় খালেদা জিয়ার অবস্থান ব্যাখ্যা করা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে স্বাস্থ্যগত দিকটার চেয়ে বিএনপি ঐক্যফ্রন্ট এ যাবৎ রাজনীতিটা বেশি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৩০ তারিখের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিদেশিদের কাছে অভিযোগ দিচ্ছে বিএনপি। এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা বিএনপি করবেই। সেজন্য আমি কালকে বলেছি, অতীত ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র এখনো থামে নাই, এখনো ষড়যন্ত্র হবে। আমরা খুব আনন্দিত যে এইবারের পার্লামেন্টে কোনো খুনি নাই। এবারের পার্লামেন্টে, কারণ খুনিদেরও পার্লামেন্টে বসে রশিদ, খালেদা জিয়া রশিদকেও বিরোধী দল নেতা বানিয়েছিল ওই 15 ফেব্রুয়ারি ইলেকশন করে 1 মাস যে ক্ষমতা ছিল সেই সময়। কাজে খুনি মুক্ত এবং স্বাধীনতা বিরোধী মুক্ত এইবারের পার্লামেন্ট। 5 জানুয়ারির নির্বাচনে বিএনপি আসেনি বলে আন্তর্জাতিক স্বীকৃতি থেমে থাকেনি বলেও মন্তব্য করেন তোফায়েল আহমেদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। চকবাজারে আগুনে দগ্ধ চিকিৎসাধীন আরও 2 জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 69 জনে। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে 50 জনের মরদেহ। চিকিৎসাধীন 7 জনের মধ্যে 3 জনের অবস্থার উন্নতি হওয়ায় বাড়ি চলে গেছেন তারা। আহতদের দেখতে গিয়ে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, জনস্বার্থে প্রয়োজনে বল প্রয়োগ করে পুরনো ঢাকা থেকে কেমিক্যাল কারখানা কেরানীগঞ্জে সরিয়ে দেওয়া হবে। অ্যাম্বুলেন্সে বাবার লাশ। শিশু আয়ানকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না বাবা যে আর কখনোই ফিরবেন না। চকবাজার আগুনে সেদিন অন্যদের মতো রিকশাচালক আনোয়ারও দগ্ধ হয়েছিলেন। চিকিৎসাধীন থেকে সোমবার রাতে মারা যান তিনি। রেখে গেছেন স্ত্রী ও 4 শিশু সন্তান। আমি যে একটা লইরা চইরা খামু হেইটা হতে পারি না। আমারই তো আমার হাজবেন্ড ওষুধ দেন না, চলে তো আমার ওষুধকে দিব। আনোয়ারের মতো সোহাগও মারা যান একই দিনে। দুজনের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন ঢাকা জেলা প্রশাসন। তাদের পরিবারের কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা তাদের ব্যবস্থা গ্রহণ করব। এদিকে আহতদের দেখতে বার্ন ইউনিটে আসেন 14 দলের নেতাকর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। এই ব্যবসা কোনোভাবেই এই ধরনের ঘনবসতি এলাকায় থাকতে আর পারে না। প্রয়োজনে জনগণের স্বার্থে জায়গা যদি ঠিক করা হচ্ছে সেই জায়গায় বল প্রয়োগ করে হলেও এদেরকে সরিয়ে দিতে হবে। দগ্ধ 7 জনের মধ্যে 4 জনের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। 3 জনকে আমরা ছেড়ে দেওয়ার চিন্তা করছি এবং উন্নতির দিকে ভালো বলা যায় যে আমরা হয়তো 2-1 দিনের মধ্যে আমাদের যে মেডিকেল বোর্ড আছে আমরা চেক করে ছেড়ে দিব। আহতদের দেখতে এসে সমাজ কল্যাণ মন্ত্রী ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী সহায়তার আশ্বাস দেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাসায়নিক কারখানা সরাতে তদন্ত কমিটির 17 দফা সুপারিশ বাস্তবায়নে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে আলাদা 4টি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি FRM নাজবুল হাসান ও KM কামরুল কাদেরের বেঞ্চ আজ আদেশ দেন।
আদেশে 4 সপ্তাহের মধ্যে মামলার বিবাদী মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চকবাজারের চুরিহাট্টার অগ্নিকাণ্ডের পর নতুন করে আলোচনায় আসে 9 বছর আগে ঘটে যাওয়া নিমতলী ট্র্যাজেডি। 2010 সালের 3 জুনে সেই অগ্নিকাণ্ডে প্রাণ যায় 124 জনের। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি 17 দফা সুপারিশ করলেও তা বাস্তবায়ন না করায় রুল দেন হাইকোর্ট। আদালতে রিটকারীরা আগুনে পুড়ে হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন ও কারখানা অপসারণের আদালতের নির্দেশনা চান। অন্যদিকে চকবাজারে চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারকে জনগণের কাছে জবাবদিহিতার দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি বলেন, 9 বছর আগে রাজধানী নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আবারও কেন আগুন লেগেছে জনগণ তা জানতে চায়। চকবাজারে নিহতদের স্মরণে নাগরিক শোক সভায় তিনি দাবি জানান। গণফোরাম বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ডক্টর কামাল দাবি করেন, নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনার পর হাইকোর্টের দেয়া আদেশ বাস্তবায়ন হলে এ ধরনের ঘটনা ঘটত না। এই আদেশের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, পুরনো ঢাকাকে পরিকল্পিতভাবে সাজাতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনী মাঠে উত্তাপ না থাকলেও শেষ দিনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আওয়ামী লীগের আতিকুল ইসলাম সকাল থেকে প্রচারণায় থাকলেও জাতীয় পার্টির শাফিন আহমেদ বের হন দুপুরের পর। আতিকুল ইসলাম বলেন, অন্য বড় দলের প্রার্থী থাকলে নির্বাচন জমজমাট হতো, আর শাফিন আহমেদ বলেছেন নির্বাচনী পরিবেশ তার পক্ষে রয়েছে। মেয়র প্রার্থী যখন জনপ্রিয় কণ্ঠশিল্পী, প্রচারণায় তার আলোচিত গান না বাজলে কি হয়? বেলা 1টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও 1.5 ঘন্টা পরও আসেননি জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। তাই বনানী জাতীয় পার্টির কার্যালয়ের সামনে উচ্চস্বরে বাজতে থাকে তার গান। নির্বাচনী আমেজ না থাকলেও বিনোদনমূলক পরিবেশ ভালোই ছিল। দুপুর 2:30টার পর আসেন শাফিন আহমেদ। নির্বাচনী প্রচারণায় মাঠে উত্তাপ না থাকার কারণ হিসেবে দুষলেন গণমাধ্যমকে। আগ্রহের অভাব আমাদের মধ্যে নেই, মিডিয়া আরও সচল হতে পারত, কারণ সাধারণ মানুষ অনেক কম খবর পাচ্ছে। দেখেন, আমিও তো ইলেকশনের আগ পর্যন্ত একটা সাধারণ নাগরিক, আমার বাসায় খবরের কাগজ আসে, আমি তো কোনো খবর পাই না। এই মুহূর্তে আমার কোনো শঙ্কা নেই। আমরা আশা করি যে সরকারও সুষ্ঠুভাবে নির্বাচনটা করবেন। সকাল থেকেই উত্তরা, এয়ারপোর্ট, বনানী ও তেজগাঁও এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তবে নির্বাচনী মাঠের উৎসব আমেজে খুব একটা সন্তুষ্ট নন তিনি। আরেকটা প্রার্থী যদি থাকতো, যদি ইলেকশন করতো, আমার তো মনে হয় অবশ্যই তাহলে ভালো হতো। তাহলে আমিও মজা পেতাম, আমরাও মজা পেতাম, আওয়ামী লীগ দলও মজা পেত। তো এখন এমন না আমরা মজা পাচ্ছি না, কারণ যে ইলেকশনে আসুক আর না আসুক, ইলেকশন রেজাল্টের পরে যিনি দায়িত্ব নেবেন সেদিন থেকে কিন্তু তাকে নগরের উন্নতি দায়িত্বটাকে নিয়ে নিতে হবে। 28 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে ভোট গ্রহণের দিন নগরবাসীকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এই দুই প্রার্থী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ফর্ম জমা দিয়েছেন ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা। যদিও ছাত্রদল ও বাম সংগঠনগুলোর অভিযোগ, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি এখনো। আর ছাত্রলীগ বলছে, পরাজয়ের আশঙ্কায় অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে বিরোধীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন হলে ছিল প্রার্থীদের সরগরম উপস্থিতি। সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। সকাল 11:30টার দিকে সূর্য সেন হলে মনোনয়নপত্র জমা দেন ছাত্রদলের প্রার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, হলে হলে সহাবস্থান এখনো তৈরি হয়নি। কোনো দাবি পূরণ হয়নি, শুধুমাত্র যতটুকু হয়েছে সেটা আমরা ক্যাম্পাসে আসতেছি, কিন্তু বাট মানে বেসিক জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেসিক হচ্ছে হল পর্যায়ে, তো হলে আমরা মানে সহাবস্থান এখনো পাইনি। এদিকে মহসিন হলে মনোনয়নপত্র জমা দেন কোটা সংস্কার আন্দোলনের প্রার্থীরা। এছাড়া নিজ নিজ হলে মনোনয়নপত্র জমা দিয়ে বাম ছাত্র সংগঠনের নেতারা অভিযোগ করেন, হলের বাইরে ভোট কেন্দ্র করা সহ তাদের দাবির প্রতি কর্ণপাত করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপনাদের একটা বড় দাবি ছিল যে হলের বাইরে নির্বাচনের কেন্দ্র করা, সেই বড় দাবিটি কিন্তু হয়নি, পূরণ হয়নি। এরপরেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি, কেননা আমরা মনে করি যে ছাত্রদের যে মানে ডাকসুর যে অধিকার, এটা ফিরিয়ে আনা প্রয়োজন। নির্বাচনের পরিবেশ এখনো কিন্তু সৃষ্টি হয়নি। ছাত্রদের মধ্যে এখনো কিন্তু আতঙ্ক আছে, তারা এক ধরনের ভয়ের মধ্যে আছে, আসলে তারা ভোট দিতে পারবে কিনা।
অন্যদিকে মহসিন হলে মনোনয়নপত্র জমা দেন ছাত্রলীগ মনোনীত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন। নির্বাচনে জিততে পারবে না জেনে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ছাত্রদল এবং অন্যান্য সংগঠনগুলো কিন্তু প্রত্যেক হলে হলে এসে কিন্তু তারা কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করছে এবং তারা কিন্তু সবাই মিলে আসছে। তো এখানে সহাবস্থান কোথায় নাই, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের অংশগ্রহণ নাই, তাদের নিজেদের যে অযোগ্যতা সেই নিজেদের অযোগ্যতা ঢাকার জন্য তারা আমাদেরকে দোষ দিচ্ছে। এদিকে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল। আর ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর পদচারণায় জমজমাট মধুর ক্যান্টিন। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পাকিস্তান সীমান্তের ভেতরে একাধিক জঙ্গি আস্তানায় ভারতের বিমান হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে এ খবর অস্বীকার করেছে পাকিস্তান সরকার। গেল 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় 40 ভারতীয় সেনা নিহতের জেরে এই অভিযান চালালো নয়াদিল্লি। 1971 সালের পর এই প্রথম নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অংশে ঢুকে ভারতের এই হামলার জেরে চরম উত্তেজনা চলছে পরমাণু ক্ষমতাধর পাক ভারতের মধ্যে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতীয় বাহিনীর দফায় দফায় বিমান হামলায় ক্ষতবিক্ষত পাকিস্তানের বালাকোটের এই সবুজ উপত্যকা। মঙ্গলবার মধ্যরাতে নিস্তব্ধতা ভেঙে 12টি যুদ্ধবিমান নিয়ে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান সীমান্তের ভেতরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে হামলা চালায় ভারতীয় যুদ্ধবিমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গভীর জঙ্গলে 1000 কেজি বোমা ফেলে ধ্বংস করা হয়েছে জৈশ-ই মোহাম্মদের কন্ট্রোল রুমগুলো। এতে সংগঠনটির প্রধান মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহার সহ শীর্ষ কমান্ডার, প্রশিক্ষক সহ বহু জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিজয় গোখালে। পাকিস্তান সরকারের অনুমতি ছাড়া শত শত জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়ার মতো এত বড় ট্রেনিং ক্যাম্প চলা সম্ভব নয়। বারবার অনুরোধ করা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পাকিস্তান সরকার। তবে তা সঠিক নয় বলে দাবি পাকিস্তান সেনাবাহিনীর। বলছে বরং তাদেরই তাড়া খেয়ে ভারতের যুদ্ধবিমানগুলো পালিয়ে যাওয়ার সময় খোলা জায়গায় বোমাগুলো ফেলে যায়। হতাহতের ভারতীয় দাবি সত্যতা মেলেনি বালাকোটের অধিবাসীদের কথায়ও। ভোর 3টা থেকে 3:30 পর্যন্ত 2 থেকে 3টা বড় বিস্ফোরণের শব্দ শুনেছি, তবে কেউ নিহত বা আহত হয়নি। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এতে ভারতকে আবারও সতর্ক করেন ইমরান। পরে আত্মরক্ষার স্বার্থে করা জবাবের হুঁশিয়ারি দেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। পাকিস্তান কে খিলাফ জাহরিয়ত কি হ্যায়। যে আগ্রাসন চালিয়েছে ভারত তা পাকিস্তানের আকাশসীমা ও সার্বভৌমত্বের লঙ্ঘন। নিজেদের অধিকার রক্ষায় যথাযথ ব্যবস্থা নিব আমরা। নয়াদিল্লিতে সরকারি শীর্ষ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেন, নিরাপদেই আছে ভারত। কেবল পাকিস্তান অংশ নয়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতরেও মঙ্গলবার সকাল থেকে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির গোয়েন্দারা। এক পর্যায়ে তীব্র বিক্ষোভের মধ্যে পড়ে তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টায় ইট পাটকেল ছুড়লে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। নাম পরিবর্তন করলেও জামায়াতের কোনো নেতা যুদ্ধাপরাধী হলে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, জানালেন আইনমন্ত্রী। চট্টগ্রামে এবি ব্যাংকের 133 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদ। জামায়াত যে নামে আসুক, তাদের কোনো নেতা যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত থাকলে তাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সচিবালয়ে একথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, দলের নাম পরিবর্তন করলেও ব্যক্তিদের বিচারের সুযোগ থাকবে। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, বর্তমানে 100% পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয় রাজনৈতিক কোটায়, তবে সরকারের চলতি মেয়াদে 30% পিপি নিয়োগ হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে। বাকি 70% নিয়োগ হবে রাজনৈতিক কোটায়। আইনমন্ত্রী বলেন, পিপিদের বেতন বাড়ানোর প্রস্তাবটি বিবেচনায় রয়েছে। আশা করছি 2020 সালে 1 জুলাই থেকে তা কার্যকর হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানিয়েছেন, প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে থাকা গোপন বৈঠকের অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে, তাই এ বিষয়ে এখন মন্তব্য করা সমীচীন নয়।
এর আগে জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ দেওয়ার দিনটি ইমিগ্রেশন ডে হিসেবে পালনের দাবিতে মুক্তধারা ফাউন্ডেশন আইনমন্ত্রীর কার্যালয়ে কাগজপত্র জমা দেন। এবি ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির 2 কর্মকর্তা সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় মামলাটি করেন। মামলায় অভিযুক্তরা হলেন আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স ইয়াসির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাহের হোসেন, এবি ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পিসিআর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাজির উদ্দিন এবং সাবেক সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট আজাদ হোসেন। মামলায় অভিযোগ করা হয় চট্টগ্রামে এবি ব্যাংকের পিসিআর শাখা থেকে 2001 সাল থেকে 2011 সাল পর্যন্ত বিভিন্ন ঋণ সুবিধা গ্রহণ করেন মোহাম্মদ মোজাহের হোসেন। 2013 সালে এবি ব্যাংকের অভিযুক্ত 2 কর্মকর্তার সুপারিশে ব্যাংকটির পোর্ট কানেক্টিং শাখা থেকে এলসির মাধ্যমে বিদেশ থেকে প্রায় 99 কোটি টাকার গম, ডাল, চাল, কেমিক্যাল আমদানি করা হয়। পরে সেই পণ্য দেশের বাজারে বিক্রি করা হয়। কিন্তু গ্রাহক মোজাহের ও অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা এই ঋণের সুদ সহ 133 কোটি টাকা 18,92,617 টাকা পরস্পরের যোগসাজশে আত্মসাৎ করেছেন। আবারও নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে জানাবো। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসতে ভিয়েতনামে পৌঁছেছেন কিম জং উন। বুধবার নৈশ ভোজে অংশ নেবেন 2 নেতা। প্রিমিয়ার লিগ টি20তে মোহামেডানকে বিদায় করে সেমিফাইনালে শাইন পুকুর। ঘরোয়া ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড শুভাগত হোমের। আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসতে ভিয়েতনামে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছলেও আজ রাতে আসার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চীন হয়ে মঙ্গলবার সকালে ট্রেনে করে ভিয়েতনামের ডং ড্যাং সীমান্তে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয় নিরাপত্তা বাহিনী। পরে গাড়িতে করে রাজধানী হ্যানয়ের মেলিয়া হোটেলে যান তিনি। সফরে কিমের সঙ্গে রয়েছেন তার বোন কিম ইয় জং এবং সাবেক জেনারেল কিম ইয়ং চোল। এদিকে বৈঠকে অংশ নিতে ভিয়েতনামে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পৌঁছলেও আজ হ্যানয়ে পৌঁছানোর কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স জানান হ্যানয়ে বুধবার সন্ধ্যায় নৈশ ভোজে অংশ নেবেন এই 2 নেতা। এরপর মুখোমুখি বৈঠকে মিলিত হবেন কিম ও ট্রাম্প। বৃহস্পতিবার আবার বৈঠকে বসবেন এই 2 নেতা। এর আগে উত্তর কোরিয়া থেকে পরমাণু নিরস্ত্রীকরণ সহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে গত বছরের জুনে প্রথমবারের মতো সিঙ্গাপুরে বৈঠকে বসেন 2 নেতা। ক্লেমন খেলার সংবাদ। সবার আগে সেমিফাইনালে উঠে গেল শাইন পুকুর ক্রিকেট ক্লাব। 1 ম্যাচ খেলেই বিদায় নিশ্চিত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মিরপুরে মোহামেডানকে 22 রানে হারিয়েছে শাইন পুকুর ক্রিকেট ক্লাব। সারা দেশে বৃষ্টির প্রকোপ, তবে ঝড় উঠেছে শুধু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঝড়ের নাম শুভাগত হোম। তার ব্যাটিং তাণ্ডবে বিধ্বস্ত মোহামেডান। মাত্র 16 বলে অর্ধশতক তুলেছেন শুভাগত হোম, যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুত গতির টি20 অর্ধশতক। শেষ পর্যন্ত শুভাগত ব্যাট থেকে এসেছে 18 বলে অপরাজিত 58। সঙ্গে তৌহিদ হৃদয়ের 41 বলে 66 রানে শাইনপুকুর ক্রিকেট ক্লাব তোলে 4 উইকেটে 192 রান। জবাবে ইরফান শুক্কুর 29 বলে 52 রান করলেও 9 উইকেটে 170 রানে থেমে যায় মোহামেডান। টানা 2 জয়ে সেমিফাইনালে উঠে শাইনপুকুর। আর মোহামেডানের পাশাপাশি একটি ম্যাচ খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে লেজেন্ড অফ রূপগঞ্জের। ফতুল্লায় আগের ম্যাচে সুপার ওভারে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরে গেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স 4 উইকেটে করে 123 রান, 10 ওভারে 124 রানের টার্গেটে করে 4 উইকেটে 96 রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে গাজী জয় পায় 27 রানে। অন্য ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবের কাছে 6 উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সংঘের। খেলাঘরে ছুড়ে দেয়া 110 রানের টার্গেট 4 উইকেটে হারিয়ে টপকে যায় উত্তরা স্পোর্টিং। ইন্টারন্যাশনাল সলিডারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপে 4টি স্বর্ণ জিতে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ভারত।
মঙ্গলবার গাজীপুরে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে 2টি স্বর্ণ 3টি রূপা এবং 4টি ব্রোঞ্জ পদক জিতে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। ইসলামী সলিডারিটি আর্চারিতে 3 আসরের আয়োজকই ছিল বাংলাদেশ। স্বাগতিক আর্চাররা 10 স্বর্ণের লড়াইয়ে প্রথম আসরে 6টি এবং দ্বিতীয় আসরে 5টি স্বর্ণ পদক জিতে শ্রেষ্ঠত্ব দেখায়। এবার তৃতীয় আসরে জার্মান কোচের অধীনে আরও ভালো করার প্রত্যাশা ছিল, কিন্তু গত 2 বারের চেয়ে এবার রেজাল্ট খারাপ হয়েছে। দেশের মাটিতে বাংলাদেশের মুখ রক্ষা করেছেন 4 নারী, দিয়া সিদ্দিকী, বন্যা আক্তার, সুস্মিতা বণিক এবং শ্যামলী রায়। দিয়া সিদ্দিকী স্বর্ণ জিতেছেন রিকার্ভ নারী এককে। ফাইনালে তিনি 6-4 সেট পয়েন্টে হারিয়েছেন ইরানের শৌজা মেহেরকে। আর বন্যা আক্তার, সুস্মিতা বণিক ও শ্যামলী রায় স্বর্ণ জিতেছেন কম্পাউন্ড নারী দলগত বিভাগে। ফাইনালে তারা 231-228 পয়েন্টে হারিয়েছেন ভারতকে। রিকার্ভ পুরুষ এককের ফাইনালে বাংলাদেশের রোমানা সানা 6-2 পয়েন্টে হেরেছে থাইল্যান্ডের আর্চারের কাছে। রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বাংলাদেশের তামিমুল রুবেল ও রোমান সানা 5-1 পয়েন্টে হেরেছেন ভারতের কাছে। 25 দেশের এই প্রতিযোগিতায় ভারত 10 স্বর্ণ পদকের মধ্যে সর্বাধিক 4টি স্বর্ণসহ 10টি পদক জিতেছে। ড্রাফট থেকে খেলোয়াড় নিয়ে তাদের বাদ দিয়ে দেওয়ার সুযোগ নেই ক্লাবগুলোর। প্রত্যেক ক্রিকেটারকে পুরো পারিশ্রমিক দিতেই হবে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। অন্যথায় শাস্তি হিসেবে সংশ্লিষ্ট ক্লাবের আর্থিক জরিমানা বা পয়েন্ট কাটা যেতে পারে। ঘরোয়া ক্রিকেটের দলবদল বা প্লেয়ার্স ড্রাফট থেকে মোহাম্মদ আজিম, রাহাতুল ফেরদৌস ও নুরুজ্জামানকে নিয়েছিল মোহামেডান, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতিমূলক টি20 টুর্নামেন্ট শুরুর ঠিক আগে 3 জনকে ছেড়ে দিয়েছে তারা। এমনকি তাদের পারিশ্রমিকের বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেনি ক্লাবটি। কমিউনিকেট করে নিশ্চয়ই এই বিষয়টা সলভ করে ফেলবে। ফার্স্ট অফ অল এটার কোনো সুযোগই নাই, কারণ আমাদের কিন্তু এবার খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে সকল প্লেয়ার যাদেরকে ড্রাফট থেকে নেওয়া হচ্ছে বা ড্রাফটের বাইরেও যখন নেওয়া হচ্ছে, যদি সে প্লেয়ারটা রেজিস্টার্ড হয় তাহলে সেই প্লেয়ারের পেমেন্ট এবং সেই প্লেয়ারকে পুরো দায়িত্ব সেটা কিন্তু সেই ক্লাবের। এবং যদি কোনো প্লেয়ারের পেমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু সিসিডিএম এবং বিসিবি দে হ্যাভ দ্য রাইট 2টা জিনিস করার জন্য, পেনালাইজ করার জন্য। একটা হচ্ছে ক্লাবকে সাসপেন্ড করা যেতে পারে, বা ক্লাবকে আমরা কিন্তু পয়েন্টও ডক করে দিতে পারি, মানে আমরা পয়েন্ট অ্যাকচুয়ালি পেনাল্টি হিসেবে মাইনাস করে দিতে পারি। আসলে খুবই সুন্দরভাবে আমরা সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। উন্নয়নের চাকাকে আরও গতিশীল করতে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। অনিবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধন। বেগম জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ ফখরুলের। চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে বিএনপি ভুল রাজনীতি করছে, মন্তব্য কাদেরের। চকবাজারে দগ্ধ আরও 2 জনের মৃত্যু। পুরনো ঢাকা থেকে রাসায়নিক কারখানা সরাতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ হবে না, হাইকোর্টের রুল। শেষ মুহূর্তে উত্তর সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ডাকসু নির্বাচনের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। পাকিস্তানের একাধিক জঙ্গি আস্তানায় বিমান হামলায় 300 জঙ্গি নিহতের দাবি ভারতের। হতাহতের কথা অস্বীকার পাকিস্তানের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 3 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাদেশের সংবাদ সরাসরি দেখে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাদেশ। সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।